নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। নেশন টাইমে আজ যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ওয়াক অফ বিল। ওয়াক অফ বিল পেশ করা হয়েছে লোকসভাতে। বহু বিতর্কিত, বহু চর্চিত এই ওয়াক অফ বিল। এই ওয়াক অফ বিলেই মূলত ওয়াক অফ সম্পত্তির কাদের হাতে থাকবে তা নিয়েই মূলত এই বিতর্ক। এতদিন যা দেখা গিয়েছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আমরা দেখেছি ওয়াক অফ বোর্ডের হাতেই এই পুরো দায়িত্ব, পুরো ক্ষমতা ছিল। তারপরেই এই বিল সংশোধনের প্রয়োজনীয়তা মনে করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। সেখানেই দেখা যাচ্ছে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এই বিলে। আর যা মেনে নিতে পারছেন না বিরোধীরা, মূলত বলা যেতে পারে ইন্ডি জোট। গতকালই আমরা দেখেছি এরপরেই বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও প্রতিনিধি পাঠানো হয়েছিল। এছাড়াও অন্যান্য বিরোধী দল যারা, তারা সকলে মিলে একটি বৈঠক করেছিলেন। মল্লিকার্জুন খার্গে তিনি নেতৃত্বে ছিলেন সেই বৈঠকের, এবং সেখানেই তারা আলোচনা করেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, হুইপ জারি করা হয়েছে, তারা এই বিলের বিরোধিতা করবেন এবং প্রত্যেকটি দলের তরফ থেকে সাংসদদের উপস্থিত থেকে এই বিলের বিরোধিতা করতে হবে। তবে যদি আমরা একটু পরিসংখ্যান দেখি, সেই পরিসংখ্যান অনুযায়ী যেখানে এনডিএ জোট বিজেপির সঙ্গে রয়েছে টিডিপি, জেডিইউ, অর্থাৎ তারা তাদের সমর্থন পেলে কিন্তু সহজেই এই বিল পাশ করিয়ে নেওয়া সম্ভব হবে। লোকসভা বিলের আলোচনা চলছে এখনো পর্যন্ত। 12টা 15 থেকে আলোচনা শুরু হয়েছে। 8 ঘন্টা এই আলোচনা চলার কথা। সমস্ত দলের তরফ থেকে সাংসদরা, যাদেরকে সিলেক্ট করা হয়েছে দলের তরফ থেকে, তারা বক্তব্য রাখবেন। এই বিল নিয়ে আলোচনা চলছে এবং যাদের যা কিছু অভিযোগ রয়েছে তারা সেই অভিযোগ জানাচ্ছেন, এবং শাসক দলের তরফ থেকে কেন এই বিল আনা হয়েছে, এই বিলে কি কি ভালো হবে সেই বিষয়টি তুলে ধরা হচ্ছে। এখনো পর্যন্ত সেই আলোচনা চলছে। তবে মনে করা হচ্ছে লোকসভায় পাশ হয়ে যাবে আজকে এই বিল। এখনো পর্যন্ত সেই খবর এসে পৌঁছয়নি, কারণ আলোচনা চলছে। আলোচনার পরে ভোটাভুটি হবে, ভোটাভুটির পরে লোকসভায় এই বিল পাশ হলে আগামীকাল রাজ্যসভাতে এই বিল পেশ করা হবে, সেখানেও আলোচনা হবে। রাজ্যসভাতে এই বিল পেশ করার পরে বিল পাশ হয়ে গেলে তারপরে এই বিল যাবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির অনুমোদনের জন্য, স্বাক্ষরের জন্য। তারপরেই এই বিল ওয়াক অফ সংশোধনী বিল 2025 আইনে পরিণত হবে। তবে তার আগে একটুখানি আপনাদেরকে জানিয়ে রাখি কি এই ওয়াক অফ সম্পত্তি। এই ওয়াক অফ সম্পত্তি ইসলামী আইন অনুযায়ী যখন কোনো মুসলিম তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি আল্লাহর প্রতি উৎসর্গ করেন, দান করেন, তাকেই বলা হয় ওয়াক অফ সম্পত্তি। আর যিনি দান করছেন তাকে বলা হয় ওয়াকিফ। সাধারণত কারা ব্যবহার করে থাকেন এই ওয়াক অফ সম্পত্তি বা ওয়াক অফ সম্পত্তি কাজের ক্ষেত্রে এই কাজে লাগে, কোনো জনসেবার ক্ষেত্রে কাজে লাগে, শিক্ষা প্রতিষ্ঠান, কবর, মসজিদ, মাজার, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কাজে লাগে। আর যে এতদিন পর্যন্ত ওয়াক অফ বোর্ডের অধীনে ছিল এই বিপুল পরিমাণ ওয়াক অফের সম্পত্তি, সেই ওয়াক অফ বোর্ড কিভাবে তৈরি হলো, তার মাঝে কিভাবে চলে এলো ওয়াক অফ কাউন্সিল, সেই বিষয়টি একটু আপনাদেরকে জানাই। ওয়াক অফ সম্পত্তি যাদের দায়িত্বে থাকে তাদেরকেই বলা হয় ওয়াক অফ বোর্ড। এবার 1964 সালে তৈরি করা হয়েছিল সেন্ট্রাল ওয়াক অফ বোর্ড কাউন্সিল। আরও একবার বলি, 1964 সালে তৈরি করা হয়েছিল সেন্ট্রাল ওয়াক অফ বোর্ড কাউন্সিল। এই ওয়াক অফ বোর্ড কাউন্সিলের কাজ কি ছিল? ওয়াক অফ বোর্ড গোটা দেশ জুড়ে যেখানে যেখানে ওয়াক অফ বোর্ড রয়েছে তারা ঠিকমতো কাজ করছে কিনা সেই সমস্ত কিছু নজর রাখা, পাশাপাশি এই সম্পত্তি নিয়ে ওয়াক অফ বোর্ড ছাড়াও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পত্তির বিষয় কথা বলতো এই কাউন্সিল। তবে তারা প্রয়োজনীয় নির্দেশও দিতে পারত। এই নিয়মের পরিবর্তন হয়। ওয়াক অফ বোর্ডের হাতেই সমস্ত ক্ষমতা চলে আসে 1995 সালে। 1995 সালে একটি আইন তৈরি করা হয়েছিল, যার সংশোধন হয় 2013 সালে। সেই আইন অনুযায়ী ওয়াক অফ বোর্ডকেই সমস্ত ক্ষমতা দেওয়া হয়।
খুব গুরুত্বপূর্ণ। 2013 সালে ওয়াকফ বোর্ডকে সমস্ত ক্ষমতা দেওয়া হয় যাতে তারাই ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করতে পারে। এমনকি কি কি অভিযোগ উঠেছে, মারাত্মক কিছু অভিযোগ উঠেছে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে। বলা হচ্ছে যেখানে 40 নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে কেউ হয়তো দান না করলেও যে কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করার অধিকার রয়েছে ওয়াকফ বোর্ডের 40 নম্বর ধারা অনুযায়ী। এছাড়াও কিনা এমনও অভিযোগ উঠেছে যে এই সম্পত্তি, এই ধারাকে কাজে লাগিয়ে কোনো গরিব মুসলিম পরিবারের কাছ থেকে বা মুসলিম সদস্যের কাছ থেকে সেই সম্পত্তি দখল করেছে এই ওয়াকফ বোর্ড। এই ধরনের অভিযোগগুলো উঠেছে ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে। তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে নতুন এই বিল এলে, অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল 2025 আইনে পরিণত হলে গরিব মুসলিম পরিবারের জন্য তা ভালো হবে, তা উপকৃত হবে। আর বর্তমানে এই বোর্ডের অধীনে, অর্থাৎ ওয়াকফ বোর্ডের অধীনে 8.7 লক্ষ সম্পত্তি আছে, 9.4 লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালন করে ওয়াকফ বোর্ড, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। অর্থাৎ ওয়াকফ বোর্ডের কাছে যে ওয়াকফ সম্পত্তি রয়েছে তার মূল্য অনেকটা বেশি। পরবর্তী সময়ে আপনাদেরকে দেখাবো, শোনাবো যে এই বিষয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি কি বলেছেন, এই ওয়াকফ সম্পত্তি কতটা পরিমাণ আছে এবং দেশের মধ্যে তা কত নম্বর স্থান করছে, কত নম্বর পজিশনে রয়েছে এই সম্পত্তির হিসেব অনুযায়ী। তবে আজ যখন ওয়াকফ বিল পেশ করা হলো তখন বিরোধীরা হৈ হৈ করে উঠলেন। কেন হৈ হৈ করে উঠলেন? কারণ বিজেপি সরকার 2024 সালের 8ই আগস্ট ওয়াকফ সংশোধিত বিল সংসদে পেশ করে এবং এরপরে বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল। যৌথ সংসদীয় কমিটি বিরোধীদের আনা একটি সংশোধনীও গ্রহণ করেনি। এখানেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই বিলের ক্ষেত্রে শাসক দলের তরফ থেকে যা যা বলা হয়েছিল এইখানে সংশোধনের প্রয়োজন রয়েছে সেগুলো সংশোধন করা হয়েছিল। তবে বিরোধীদের তরফ থেকে যা বলা হয়েছিল যে সমস্ত জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গায় সংশোধন করা হয়নি। আর সেই অভিযোগ এনেছিলেন বিরোধীরা, বিরোধী সাংসদরা, বিরোধী দলের সাংসদরা। তারপরে আজ যখন সংসদে বিলটি পেশ করা হয়, পেশ করার পরে সমবেতভাবে প্রতিবাদ করেন বিরোধীরা। আর সেই ছবি আপনাদেরকে দেখাবো। প্রতিবাদ করা হয় আজকে বিরোধীদের তরফ থেকে। सर, वक्फ बोर्ड का क्रिएट करना, एक जो वाकिफ होता है, जो अपना विलिंगली वक्फ क्रिएट करता है। मैंने व्यवस्था दे दी है, आप जब समय हो तो बोले नो, प्लीज बैठिए, ये तरीका ठीक नहीं है आपका, बैठिए आप। नो, बैठिए। माननीय मंत्री जी, सूची है 2013 की प्रॉपर्टी निकाल बता दीजिए। अगर इसके पास तर्क नहीं है तो इस तरह यहाँ डिस्टर्ब करके भैंस का स्तर को गिराने से कोई फायदा नहीं है सर, ये कोई तरीका नहीं है सर। बोलते जाओ। सर, वक्फ बोर्ड का क्रिएट करना, एक जो वाकिफ होता है, जो अपना विलिंगली वक्फ क्रिएट करता मैंने है। व्यवस्था दे दी है, आप जब समय हो तो बोले नो, प्लीज बैठिए, ये तरीका ठीक नहीं है आपका, बैठिए आप। नो, बैठिए। माननीय मंत्री जी, सूची है 2013 की प्रॉपर्टी निकाल बता दीजिए। अगर इसके पास तर्क नहीं है तो इस तरह यहाँ डिस्टर्ब करके भैंस का स्तर को गिराने से कोई फायदा नहीं है सर, ये कोई तरीका नहीं है सर।
আর আজকে ওয়াক অফ বিল পেশ করা হয়েছে, এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র আলী হোসেন, সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। আপনাদের দুজনকেই নিউজ টাইমে স্বাগত জানাবো। আলীবাবু, প্রথমেই আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, হঠাৎ করে ওয়াক অফ সংশোধনী বিল আনার প্রয়োজনীয়তা কেন মনে হলো, কি কারণ? দেখুন ম্যাডাম, ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ, আপনারা জানেন, ওয়াক অফ সম্পত্তির বা ওয়াক অফ বিলকে সংশোধনী আনার জন্য গত বছরই 8ই আগস্ট নিয়ে এসেছিলেন 24-এ একটা প্রস্তাব, এবং আজকে সেটা জেপিসি হয়ে আসার পর আজকে সেটা পেশ করা হয়েছে লোকসভাতে, এবং তার জন্য আলোচনা চলছে। নিশ্চয়ই ভোটাভুটি হবে এবং আমাদের এনডিএ গভর্নমেন্ট বা বিজেপি সরকার এই ভোটাভুটিতে জয়যুক্ত হবে, এই ব্যাপারে ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে ওয়াক অফ সম্পত্তির সংশোধনী প্রয়োজন ছিল কেন? যে ওয়াক অফ সম্পত্তির একটা সংস্কারেরও দরকার। বহুদিন ধরে ওয়াক অফ সম্পত্তির সংস্কার না হওয়ার কারণে 44টি সংশোধনী প্রস্তাব আজকের এই পার্লামেন্টে মাননীয় কিরেন রিজিজু, সংসদীয় মন্ত্রী, আমাদের মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী মাননীয় কিরেন রিজিজু, তিনি রেখেছেন। আজকে এই কারণে দরকার যে 2013 সালে যে কংগ্রেস সরকারের, মনমোহন সিংয়ের সরকার যে বিল এনেছিলেন ওয়াক অফ সংশোধনী বিলে, সেখানে যে বিভৎস প্রস্তাব রাখা হয়েছিল সেই বিলগুলোতে, সেটা হচ্ছে আপনার সম্পত্তি যখন তখন ওয়াক অফ সম্পত্তি হতে পারে, একটা শত্রু সম্পত্তি সঙ্গে সঙ্গে ওয়াক অফ সম্পত্তি হতে পারে। অর্থাৎ ওয়াক অফ যদি মনে করে এটা আমার সম্পত্তি, তাকে ওকে এই সম্পত্তিটা দিতে হবে, এরকম একটা অধিকার ছিল। সেটা সংশোধনী দরকার। আর এটা এতদিন ধরে, মানে 13 সালের পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে তামিলনাড়ুতে 6টা গ্রাম ইতিমধ্যেই ওয়াক অফ সম্পত্তির মধ্যে এসে গেছে। 6টা গ্রাম, চারটিখানি কথা। সেই গ্রামে কিন্তু মুসলিম গ্রাম না, সেটা হচ্ছে হিন্দু গ্রাম, সেগুলো ওয়াক অফ প্রপার্টির আওতায় এসে গেছে। এইরকম ভাবে ওয়াক অফ সম্পত্তিকে মানে ডাবল করা হয়েছে। আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি। 2009 সালে ওয়াক অফ বোর্ডের সম্পত্তির পরিমাণ ছিল 4 লক্ষ একর। 4 লক্ষ একর। সেটা আজকে 2025 সালে এসে দাঁড়িয়েছে কত? মানে 13 সালে সেটা দাঁড়িয়েছিল আপনার 9 লক্ষ একর, এখন সেটা আরো বেড়ে হয়েছে। তাহলে এই যে 9 লক্ষ, 4 লক্ষ একর থেকে আজকে প্রায় 2024 সালের 8ই আগস্টের আগ পর্যন্ত সেটা হয়েছে 9 লক্ষ একর। তাহলে এই যে এতগুলো জমি প্রপার্টি বেড়ে গেল কোন কারণে? সেটা 2013 ওয়াক অফ বোর্ড সংশোধনী আইনে যে ওয়াক অফ বোর্ডকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি যে জমি ধরবেন সেই জমি হবে ওয়াক অফ বোর্ড এর সম্পত্তি। আজকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের পশ্চিমবঙ্গের ইডেন গার্ডেন, আমাদের পশ্চিমবঙ্গের মোহনবাগান ক্লাব মাঠ, আমাদের পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়াম, এগুলোকে ওয়াক অফ সম্পত্তি বলে ওয়াক অফ বোর্ডের পক্ষ থেকে বা তাদের মোতওয়াল্লিরা যারা দেখাশোনা করেন তারা সেগুলো দাবি করেছে। ভাবা যায়? তাহলে আজকে আপনি যেখানে রয়েছেন, সুস্মিতা দিরা যেখানে রয়েছেন, তারও বাড়ি যদি মনে করে ওয়াক অফ বোর্ড যে ওদের সম্পত্তি, তাহলে দিতে হবে। এবং এর জন্য আপনি কোনো বিচার করতে পারবেন না, বিচারকের কাছে যেতে পারবেন না, আদালত করতে পারবেন না। তার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ওয়াক অফ বোর্ডের, মানে ওয়াক অফ বোর্ডের ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে বিচার হবে, যেটা আজকে মেটিয়াবুরুজে রয়েছে। সেই ট্রাইব্যুনালের বিচারপতিরা যা রায় দেবে সেটাই মেনে নিতে হবে। তাহলে এই যে বিভৎস বিল, এই বিভৎস বিলের সংস্কারের প্রয়োজন ছিল। তাই মাননীয় কিরেন রিজিজু উনি ওয়াক অফ বোর্ডের এই যে সংশোধনী বিল যেটা আজকে পার্লামেন্টে রেখেছেন, এটার আশু প্রয়োজন আছে। আমাদের মুসলিম সমাজের জন্য এই বিলের উপকার হবে, কারণ বহু মুসলিমদের সঙ্গে থাকুন। আপনি হচ্ছে ওয়াক অফ ট্রাইব্যুনালের কথা বললেন, আর এই বিশাল সম্পত্তির মালিক হলেও অসংখ্য মামলায় জর্জরিত রয়েছে ওয়াক অফ বোর্ড। ওয়াক অফ ট্রাইব্যুনালে এই মুহূর্তে 40,951টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে 9,942 মামলা ওয়াক অফ বোর্ডের বিরুদ্ধে রয়েছে। তবে নতুন যে বিল আনা হচ্ছে সেখানে ওয়াক অফ বোর্ডের গঠনই পুরোপুরি পাল্টে দেওয়ার কথা বলা হয়েছে। এখন থেকে শুধুমাত্র ওয়াক অফ ট্রাইব্যুনাল নয়, হাইকোর্টে গিয়েও আবেদন করা যেতে পারে। এই প্রসঙ্গে অমিত শাহ তিনি কি বলেছেন শুনবো।
मान्यवर माननीय सदस्य ने जो पॉइंट ऑफ ऑर्डर उठाया है, मैं इसके हार्द को सदन के सामने रखना चाहता हूं। भारत सरकार की कैबिनेट ने इस बारे में एक बिल अप्रूव कर सदन के सामने रखा। आपके द्वारा ये बिल जॉइंट पार्लियामेंट्री कमेटी को दिया गया, जिसका विपक्ष का भी बड़ा आग्रह था। कमेटी ने इस पर सुविचारित रूप से अपना मत प्रकट किया। वो जो मत प्रकट हुआ, वो मत फिर से कैबिनेट के सामने गया। कमेटी के जो सुझाव थे, ये भारत सरकार की कैबिनेट ने स्वीकार किए और अमेंडमेंट के रूप में किरण रिजिजू जी लेकर आए। ये तभी होता है जब ये ऑफिशियल अमेंडमेंट कैबिनेट की अनुमोदन के बगैर आता है। मान्यवर, मैं नहीं मानता इसमें कोई पॉइंट ऑफ ऑर्डर है और आपका ही आग्रह था कि कमेटी जॉइंट पार्लियामेंट्री कमेटी बने। अगर कमेटी ने कोई बदलाव ही नहीं करने हैं तो ये कांग्रेस जैसी कमेटियां नहीं, हमारी लोकतांत्रिक कमेटी है मान्यवर, जो दिमाग चलाती है। कांग्रेस के जमाने में कमेटियां होती थी जो थप्पा लगाती थी। हमारी कमेटी चर्चा करती है, चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কংগ্রেসকে খোঁচা দিলেন, খোঁচা দিয়ে বললেন কংগ্রেসের মতো কমিটি নয়, এটা তাদের লোকতন্ত্র কমিটি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এখন সময় একটা ছোট্ট বিরতির। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে শুনিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ওয়াক অফ নিয়ে কি বলেছেন, ওয়াক অফ বিল সম্পর্কে কি বলেছেন। এবারে একটু আপনাদেরকে শোনাবো তিনি যে মামলাগুলো হচ্ছে সেই মামলার বিষয়ে কি বলছেন। और वक्फ बोर्ड और वक्फ परिषद, इसका कोई ऑर्डर हम ऐसा नहीं लिख रहे हैं कि कोर्ट में नहीं जा सकते। आपने तो कर दिया था कि ये ऑर्डर को कोई कोर्ट में चैलेंज ही नहीं कर सकता। पूरा संविधान वहां समाप्त कर दिया मान्यवर। और मान्यवर, हम तो इसको कहते हैं कि कोई भी चैलेंज कर सकता है कायदे की अदालत में। इस देश में संविधान का राज है। ग्रीवेंसेस जिसका भी हो कोर्ट में जा सकता है। 2013 में जिसकी भूमि हड़पी, इसके ग्रीवेंसेस को भी कोर्ट के फोरम से बाहर करने का पाप एक कांग्रेस पार्टी ने किया। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা দি, আপনি শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুটি ক্ষেত্রে কিন্তু কংগ্রেসকে আক্রমণ শানালেন। এত হচ্ছে এই কথাকে সবচেয়ে দেখার বিষয় হচ্ছে আদৌ কি মুসলিম সমাজের কোনো উন্নতির জন্য কিংবা মুসলিম সমাজে কোনো সুবিধা পাওয়ার জন্য কি এই রাজনীতিটা তার জন্য নয়। এই রাজনীতিটা করছে বিজেপি খোলা জলে মাছ ধরতে নেমেছে, আর কিছুই না। এবং এই যে ধর্ম সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করে ভারতবর্ষের বুকে তারা যেভাবে তাদের রাজনীতিটা করতে চাইছে, তার জন্য তাদের বারংবার কংগ্রেসকে অ্যাটাক করতে হচ্ছে। আজকে আপনি যখন বলছিলেন আমি শুনছিলাম, হ্যাঁ, ইউনিয়ন মাইনরিটি অ্যাফেয়ার্সের যে মন্ত্রী কিরণ রিজিজু তিনি আজকে টেবিল করেছেন এই বিলটাকে, এবং ওয়াকফ বোর্ডের এই বিলটা তারপরে জেপিসিতে যায়। জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল তিনি বলেন মুসলিম নাকি একমাত্র কংগ্রেসের ভোট ব্যাংক। তাহলে আপনি চিন্তা করুন, আদৌ কংগ্রেসের সাথে রাজনীতি করার জন্য এই বিলগুলো অ্যামেন্ডমেন্ট তৈরি করার চেষ্টা করছে, নাকি সত্যিকারের মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য। এবং তারপরে যে বিস্ফোরক মন্তব্য আমরা অনুরাগ ঠাকুরের দেখেছি, অনুরাগ ঠাকুর বললেন ইন্ডিয়া নিডস লিবারাইজেশন ফ্রম দ্য ফিয়ার অফ ওয়াকফ। জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে, ফিয়ার অফ ওয়াকফ। তার সাথে একটা মানে লাইন জুড়েছে যেটাতে বলেছে खता ना भी जो वक़फ़ कहे वही सही है।
এইটা এই কথাটা ভুল। 1995-এ যে ওয়াকফ বিল পাশ হলো এবং পরবর্তী ক্ষেত্রে যখন 2013-তে সেই ওয়াকফ বিলের অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন আপনারা তো বিরোধী দলে ছিলেন, আপনারা বিরোধী হিসেবে তখন প্রতিবাদ করেননি কেন, সোচ্চার হননি কেন? আপনাদের সেই সময় আমরা সোচ্চার হতে দেখিনি কেন? আজকে যে এসপির এমপি মহিবুল্লাহ নকভী তিনি বললেন আজকে যে ইমিগ্রেশন ফরেনার্সদের উপরে যে বিল পাস হয়েছে তাতে কোন রকম কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি, কিন্তু তিনি আজকে বললেন এই বিলটা ভায়োলেট করছে কি না আমাদের ফান্ডামেন্টাল রাইটস অফ ইকুয়ালিটি অ্যান্ড রিলিজিয়ন। আজকে এই যে বিলটা পাশ করার জন্য যেই প্রচেষ্টা চালাচ্ছে, আজকে সবচেয়ে আঙ্গুল তুলেছে সবার প্রথমে কংগ্রেসের দিকে। কিভাবে না, কর্ণাটকে গভর্নমেন্ট কংগ্রেস আর্ন করছে 440 crore পার ইয়ার ভায়া ওয়াকফ অ্যাক্ট। তাতে বলছে মাদ্রাসা থেকে টাকাটা আসছে নাকি মানে কংগ্রেস এই টাকাটা পাচ্ছে কোনো মসজিদ থেকে, যেহেতু সরকারটা কংগ্রেসের। একটা অদ্ভুত, আজকে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাম, পুরো তামিলনাড়ুর একটা গ্রাম পুরোটাই ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিভিন্নভাবে ক্লেম করা হচ্ছে, এবং আমরা আমাদের পৃথিবীর সপ্তম আশ্চর্য মধ্যে যেই আশ্চর্য প্রথম আজকে তাজমহল, এই তাজমহলও কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপরই। এবং ওয়াকফ বোর্ড, জামা মসজিদ, যখন এগুলো নিয়ে কথা হচ্ছে আমার খুব অবাক লাগছে। আলী সাহেব যখন আজকে বসেছে, আমি না বলে পারছি না, আলী সাহেব খুব ভালো মানুষ। আলী সাহেব আমার সাথে তার রাজনৈতিক কন্ট্রাডিকশন থাকতে পারে, কিন্তু আলী সাহেবকে আমি একদিন বলেছিলাম, আলী সাহেব আপনি বিজেপিটা কেন করেন বলুন তো? আপনার মতো মানুষ তো বিজেপিটা করার মতো মানুষ নয়। দিদি একটু সংক্ষেপে যদি বলেন যে কেন আপনারা এই বিলের বিরোধিতা করছেন। এইবার বিরোধিতাটা এই জন্য করছি, আজকে ওয়াকফ বিলে বলছে 5 বছর যদি কোনো মানুষ তার রিলিজিয়ান, শিয়া হোক সুন্নি হোক, তার রিলিজিয়াস প্র্যাকটিস করে, তাহলেই তারা কিন্তু এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি হস্তান্তরিত করতে পারবে। তার মানে এখানে কিন্তু বিভিন্ন রকম ম্যাল প্র্যাকটিস তৈরি হতে পারে। আজকে যদি কেউ মনে করে যে আমি এই সম্পত্তিটাকে হস্তগত করব, আমি এই সম্পত্তিটাকে সিন্ডিকেট, আজকে আমাদের পশ্চিমবঙ্গে বহু ওয়াকফ বোর্ডের সম্পত্তি হচ্ছে, এটা আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেখানে সিন্ডিকেটের দৌরাত্ম্য, সেখানে প্রমোটিং এ চলে যাচ্ছে সম্পত্তি। আজকে সেই জায়গায় আমরা এই প্রসঙ্গ নিয়ে আসবো, মানে আপনি বলতে চাইছেন ওয়াকফ সম্পত্তিতেই তাহলে দুর্নীতি হচ্ছে? দুর্নীতি হচ্ছে, একদম হচ্ছে না আমি বলবো না, কিন্তু আজকে যে বিলটা আজকে পাশের মাধ্যমে বলছে 5 বছর যারা মানে ধর্ম নিয়ে প্র্যাকটিস করবে, মানে সে শিয়া হোক সুন্নি হোক যে সম্প্রদায়েরই হোক। এবং আরেকটা যেটার আমাদের বিরোধিতা, সেটা হচ্ছে আজকে ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে, ওয়াকফ বোর্ডটা তো সেন্ট্রাল কাউন্সিল চালায়। আজকে যেটা অমিত শাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় বড় কথা বলছে, এতদিন ওয়াকফ বোর্ডের সবকিছু এখন ট্রাইব্যুনালে যেত, ওয়াকফ ট্রাইব্যুনালে যেত, বলছে এখন কোর্টে যাবে। ওয়েল, ভালো কথা, সাধুবাদ জানাচ্ছি, কোর্টে যাক, কিন্তু সেই জায়গাটা কি আপনারা রক্ষা করতে পারবেন? তার কারণ আপনারা কি কেন্দ্রীয় সরকার যে নতুন নিয়মগুলো নিয়ে আসছেন সেগুলি কি রক্ষা করতে পারবেন, এই প্রশ্নই তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। এখন সময় একটা ছোট্ট বিরতির। এই বিষয়ে আরো আলোচনা আমরা করব, কারণ বিভিন্ন দিক উঠে আসছে, সেই সমস্ত বিষয় জানাবো। এখন সময় আরো একটা বিরতির। ওয়াকফ বোর্ডের সম্পত্তির বিষয়ে আমরা আলোচনা করছিলাম। একটি পরিসংখ্যান আপনাদেরকে দিই। বর্তমানে ওয়াকফের অধীনে 8.7 লক্ষ সম্পত্তি আছে। 9.4 লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াকফ বোর্ড, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। আরও একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, সেটি হলো ভারতীয় রেল এবং প্রতিরক্ষা বাহিনীর পর তৃতীয় বৃহত্তম জমির মালিক ওয়াকফ বোর্ডই। তবে বিল পেশ করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি কি দাবি করেছেন? তিনি দাবি করেন যে তৃতীয় নয়, ওয়াকফ বোর্ড বিশ্বের বৃহত্তম জমির মালিক। কি দাবি করেছেন কিরেন রিজিজু, শোনাবো আপনাদের। हमारा देश में लैंड बैंक जो है वक्फ बोर्ड के पास 3rd लार्जेस्ट है। पहला रेलवे, इंडियन रेलवे, फिर इंडियन आर्मी मतलब इंडियन डिफेंस का, और फिर कहता है वक्फ बोर्ड के पास जमीन है। मैं उसको सुधारना चाहता हूं। सर, आप भी तो ट्रेन में चलते हैं, हम लोग भी ट्रेन में चलते हैं।
हजारों किलोमीटर ट्रेन का पटरी लगा हुआ है, स्टेशन बना हुआ है। वो ट्रेन का पटरी लगा हुआ है, वो रेलवे का प्रॉपर्टी थोड़ी है, ये तो देश का प्रॉपर्टी है। वक्त प्रॉपर्टी प्राइवेट प्रॉपर्टी होता है सर। तो इसलिए दुनिया में सबसे ज्यादा वक्त प्रॉपर्टी हिंदुस्तान में है। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ। রাজুদা, আপনাকে নিউজ টাইমে স্বাগত। আর আমাদের সঙ্গে ছিলেন বিজেপি মুখপাত্র আলী হোসেন। আলী বাবু, আমরা শোনালাম যে কিরেন রিজিজু তিনি বলছেন ওয়াক অফ বোর্ড বিশ্বের বৃহত্তম জমির মালিক। ওয়াক অফের যে নতুন বোর্ড করার প্রস্তাব হয়েছে তাতে কি সুবিধা পাওয়া যাবে বলে মনে করছেন? আলী বাবু, আপনার কথা। হ্যালো, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ওয়াক অফ বোর্ডের এই বিলে, মানে ওয়াক অফ বোর্ড বা ওয়াক অফ সম্পত্তি যদি বিলে পরিণত হয়ে যায় কেন্দ্রীয় সরকারের বর্তমানে 2025 সালে, তাহলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে আমাদের গরিব মুসলিম সমাজের মানুষরা। কেন? কারণ তাদের সম্পত্তি বেহাত হওয়ার একটা চান্স দীর্ঘদিন ধরে ছিল। 2005 সাল থেকে শুরু করে 2013 সাল থেকে তারপরে 2024 সাল পর্যন্ত ওয়াকফ সম্পত্তি আজকে সাধারণ মুসলিমদের বেহাত হওয়ার কথা ছিল, সেটা আর হবে না। ওয়াকফ সম্পত্তি সরকারের অনুমোদন হওয়া দরকার, কারণ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা দরকার। রেলের সম্পত্তি যদি কেন্দ্রীয় সরকারের সম্পত্তি হয়, সেনার সম্পত্তি যদি কেন্দ্রীয় সম্পত্তি হয়, তাহলে ওয়াকফ সম্পত্তিটাও ভারত সরকারের সম্পত্তি হওয়া উচিত। এটা কোনো প্রাইভেট সংস্থার হাতে থাকা উচিত নয়। সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি, তাতে সরকার কেন হস্তক্ষেপ করবে? না, সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি দেশের বাইরে। তারা কি ম্যাডাম, তারা কি দেশের বাইরে? ওয়াকফ কি দেশের বাইরে? দেশের বাইরে তো না। তাহলে সবাই দেশের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে তাদের রেজিস্ট্রেশন করতে অসুবিধাটা কোথায়? আজকে পশ্চিমবঙ্গে ওয়াকফ বোর্ডের যারা মোতায়ালি, যারা নেতা ছিলেন, আছেন যারা, হ্যাঁ, হামিদুল হুদার থেকে পরবর্তীতে বর্তমানে যারা আছেন, আজকে তারা ওয়াকফ সম্পত্তি দুর্নীতি করে করে একবারে শেষ করে দিয়েছেন। এই যে আপনি বললেন 1.20 লক্ষ কোটি টাকা ওয়াকফের বর্তমান প্রপার্টি বা বর্তমান মূল্য যেটা, এবং 8 লক্ষ একর সম্পত্তি, এই সম্পত্তিগুলো অর্ধেক বেহাত হয়ে গেছে। এই সরকার জানবে না? অর্থাৎ প্রাইভেট প্রপার্টি হওয়ার কারণে সরকার এর মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। আজকে ট্রাইব্যুনালের কথা বলুন, ট্রাইব্যুনাল যখন হয়ে যায় ওয়াকফ বোর্ডের আন্ডারে, তারপরে ট্রাইব্যুনালরা যা বলবে সেটাই আগে মেনে নিতে হবে, কোনো কোর্ট কেস করা যাবে না। এটা কি কোনো কথা হলো? মগের মূল্য নাকি? সেই জন্য ভারতবর্ষের মুসলিম সমাজ চায় ওয়াকফ বোর্ডটা তারা এই বিল এনে প্রাইভেটের হাত থেকে ভারত সরকারের অধীনে চলে যাক, এবং মুসলিম সম্প্রদায়ের প্রভূত উন্নয়ন এই বোর্ডের টাকা থেকে হোক, এবং ন্যায়নিষ্ঠভাবে সেটা হোক, সুশৃঙ্খলভাবে হোক, নিয়ম মেনে হোক। সেটাই আমরা মুসলিম সমাজের মানুষ সেটাই চায়, ভারত সরকার অর্থাৎ বিজেপি সরকার সেটাই চায়। মুসলিম সম্প্রদায়ের মানুষকে সম্মান জানিয়ে ওয়াকফ বোর্ডের সংশোধনী প্রয়োজন ছিল। আমাদের সঙ্গে রাজুদা, সংক্ষেপে, একদম সংক্ষেপে জানতে চাইবো তৃণমূল কংগ্রেস কেন এই বিলের বিরোধিতা করছে? আমি দেখুন, সংক্ষেপে আমি একটু সময় নেব। আমি শুধু আলী হোসেন বাবুর দুর্ভাগ্য যে উনি ভারতীয় জনতা পার্টি করেন, তাই ওনার জাতিসত্তার বিরুদ্ধে গিয়ে ওনাকে কথা বলতে হচ্ছেন। আমি শুধু দুটো আইনের কথা বলবো এখানে। আমি আলী হোসেন বাবুকে আমি একটু বলবো লাইনে থাকতে এবং মনোযোগ দিয়ে শুনতে বিষয়টা। একটা আইন হলো 246/1 সংবিধানের 246 সাবসেকশনের 1-এ বলছে যে কোনো রাজ্যের সম্পত্তি মানে জমি, বাড়ি, এই সমস্ত বিষয়ে, যে সমস্ত ফ্ল্যাট, এই সমস্ত বিষয়ের উপরে শুধুমাত্র রাজ্যেরই হস্তক্ষেপ থাকে। সেখানে কেন্দ্র জোর করে হস্তক্ষেপ করতে পারে না। সম্পত্তি মানে যে রাজ্যের সম্পত্তি, সেই রাজ্য সরকার বলছে যে শুধু রাজ্যের হস্তক্ষেপ থাকে, কেন্দ্র জোর করে হস্তক্ষেপ করতে পারে না। এটাই তো ছিল আগে, এটাই রাজু বাবু জানে, রাজু বাবু আমাকে বলছেন। দ্বিতীয় কথা একটু আলী বাবুর কথা শুনবো। রাজুদা, আপনার কথা শুনবো। একটু আলী বাবুর কথা শুনুন। আলী বাবু আমাদের সঙ্গে খুব অল্প সময়ের জন্য আছেন। রাজুদার সঙ্গে থাকুন। দুজনে একসঙ্গে বলে কারোর কথা শোনা যাচ্ছে না। রাজুদা একটু সঙ্গে থাকুন। আলী বাবু বলুন। বলছে রাজ্য সরকারের হাতে এই ওয়াকফ বোর্ডগুলো একটা টাইমে ছিল,
কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি ওয়াকফ বোর্ডের প্রপার্টি সব বেদখল হয়ে গেছে। কলকাতার ধর্মতলা থেকে শুরু করে সব জায়গায়, যেখানে আজকে বাজার মূল্য একটা দোকানের মূল্য যেখানে মাসে ভাড়া 20,000 টাকা, সেখানে মাত্র 200 টাকায় পাচ্ছে। এটা কোনো কথা হলো? সেই জন্য রাজ্য সরকার যে দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা বহুবার প্রমাণ হয়ে গেছে। তাই আজকে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের আন্ডারে আজকে বাধ্য হয়েছে। এটা হওয়া দরকার। মুসলিম সমাজের লাভ হবে, মুসলিম সমাজের লাভ হবে, আমি নিশ্চিতভাবে বলছি। আলীবাবু, তাহলে কি ভোটের দিকে চোখ রেখে এই নতুন বিল? কোনো ভোটের ব্যাপার নাই। আমরা রাম মন্দির করেছি, আমরা 370 ধারা করেছি, আমরা 3 তালাক রদ করেছি। ভারতীয় জনতা পার্টি ঐতিহাসিক ডিসিশন নিয়েছে চ্যালেঞ্জ করে দেশের স্বার্থে। সেই কারণে এই বিলেরও প্রয়োজন ছিল সংশোধন করবার। মুসলিম সমাজের মানুষের উপকার এতেই হবে। আলীবাবু, মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এসেছে, সেখানে আমরা দেখেছি এনডিএ সরকার বলা হচ্ছে, যেখানে শরিক দলের উপরে নির্ভর করতে হয়েছে, টিডিপি জেডিইউ এর উপরে নির্ভর করতে হয়েছে। আজকেও যখন এই বিল পাশ করার ক্ষেত্রেও তো শরিক দলের উপরেই নির্ভর করতে হচ্ছে। শরিক দল আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক রাজু ঘোষ রয়েছেন। রাজুদা, আপনি বলছিলেন। হ্যাঁ, বলছি সংবিধানের 6B ম্যাডাম যেখানে বলে দিয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানের যা সম্পত্তি বা যে ধর্মের যে আচার কালচার, সেই ধর্ম প্রতিষ্ঠান এবং সেই ধর্মগুরুরাই সেই ধর্মের সমস্ত কিছু ডিসিশন নেবে। সংবিধানে যে বলছে নতুন করে আইন, তাদের উপরে জোর করে একটা সম্প্রদায়কে জোর করে তার উপরে নীতি আইন চাপিয়ে দেওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, রাজ্যের সম্পত্তি রাজ্য ডিসিশন, এর উপরে কেন্দ্রের হস্তক্ষেপ হতে পারে না। অসাংবিধানিক বিল। দ্বিতীয় কথা, আমি ওয়াকফ বিলটা, ওয়াকফ আইনটা নিয়ে মূলত দেখুন, ওয়াকফের যে সম্পত্তি, সেই সম্পত্তিটা কি হয়, সেই সম্পত্তিটা মুসলমানদের ভাষায় সেগুলো আল্লাহর সম্পত্তি হয়ে যায়। মানে যারা দান করে সেই দানের সম্পত্তিটা আল্লাহর সম্পত্তি হয়ে যায়। তারা সেই সম্পত্তি কি করে স্কুল করে, কলেজ করে, রাস্তা করে, বিভিন্ন রকম ইউনিভার্সিটি তৈরি করে, এবং সেখানে সব হিন্দু মুসলমান উভয় পক্ষের ছেলেমেয়েরা পড়ে। বর্ধমানে একটা মাধ্যমিক পাশ করেছে একটি মেয়ে, হিন্দু মেয়ে, মাধ্যমিকে প্রথম যে স্থান করেছে, সে কিন্তু মুসলমানদের এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে কিন্তু সে পাস করেছে, সেই স্কুল থেকে পাস করেছে। অতএব হিন্দু মুসলমান একটা রোড যদি তৈরি হয়, সেই রোডে হিন্দুরাও যায়, মুসলমানও যায়। অতএব যে সম্পত্তি দিয়ে যা তৈরি হচ্ছে, সেটা সম্পূর্ণ মানুষের স্বার্থে সেই সম্পত্তি ব্যবহার হয়, সেই টাকাটা ব্যবহার হয়। এটা শুধু মুসলমান বলে নয়, হিন্দু বলে নয়, কিন্তু এখানে যেভাবে শুধু মুসলমানদের কোণঠাসা করা এবং মুসলমানদের সম্পত্তিগুলোর উপরে কেন্দ্র সরকার জোর করে হস্তক্ষেপ করার এই যে আইনটা, এই আইনটা বিরোধিতা তৃণমূল, কংগ্রেস সহ সমস্ত ইন্ডিয়া জোট করছে। আমরা এটা বিরোধিতা এই জন্য করছি যে কোনো ধর্মের সংবিধানকে এরা মানছে না, সংবিধানকে এরা পাল্টে দিতে চাইছে। অর্থাৎ যে ধর্মগুরু বা যে ধর্মের যে সম্পত্তি, সেটা যেমন হিন্দু ধর্মে যেমন ট্রাস্ট, এই ট্রাস্টের যে সম্পত্তি, সেটা ট্রাস্টের সম্পত্তি, ট্রাস্টের জায়গায় সে ব্রিটিশ আইনের সাথে সেটাকে মান্যতা দেয়, ব্রিটিশ আইনের সাথে যুক্ত। অর্থাৎ হিন্দুদের যদি ট্রাস্ট হয়, তাহলে ওয়াকফের সম্পত্তিটা কেন কেন্দ্র সরকার সেখানে হস্তক্ষেপ করবে? কেন হিন্দুদের ক্ষেত্রে আলাদা, মুসলমানদের ক্ষেত্রে আলাদা? এটা মুসলমানদের গলা টিপে তাদেরকে ষড়যন্ত্র কেন হস্তক্ষেপ করবে কেন্দ্র সরকার? বোঝা গেছে রাজুদা। আমরা এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরবো। আপনাদেরকে জানাবো যে বোর্ড গঠন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেই বোর্ডে কতজন সদস্য থাকছেন এবং কারা কারা থাকছেন, এই বিলে কি প্রস্তাবিত হয়েছে। তবে এখন সময় একটা বিরতির। ওয়াকফ সংশোধনী বিল 2025, এই নতুন বিলে যে বোর্ড গঠন করা হবে, সেখানে 22 জন সদস্য থাকবেন। সেই 22 জন সদস্যের মধ্যে 10 জন মুসলিম, তার মধ্যে 2 জন মহিলাকে রাখতে হবে এবং 4 জন অমুসলিম সদস্যের কথা বলা হয়েছে। বাকি 8 জনের মধ্যে থাকবেন সাংসদ, প্রাক্তন বিচারপতি এবং আইনজীবী, আর এই 8 জনই অমুসলিম হতে পারেন। এছাড়াও একটি রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হবে, একটি জাতীয় ভিত্তিক কমিটি গঠন করা হবে। রাজ্যভিত্তিক কমিটিতে 11 জন সদস্য থাকবেন, তার মধ্যে মুসলিম 4 জন, অমুসলিম 2 জন এবং অন্যান্য থেকে 5 জন থাকবেন। কিরেন রিজিজু তিনি কি জানিয়েছেন এই বোর্ড সম্পর্কে শুনব। सेंट्रल वर्क काउंसिल में टोटल 22 मेंबर्स में 4 नॉन मुस्लिम से ज्यादा मेंबर नहीं हो सकते हैं।
एक्स ऑफिसर के पद को मिला करके 3 मेंबर ऑफ पार्लियामेंट होगा। कोई भी धर्म का मेंबर ऑफ पार्लियामेंट या एमएलए बन सकते हैं। सर 10 मेंबर मुस्लिम कम्युनिटी से होगा, 2 फॉर्मर जजेस होंगे सुप्रीम कोर्ट और हाई कोर्ट के, 1 एडवोकेट ऑफ नेशनल एमिनेंस मेंबर रहेंगे, 4 पर्सन्स ऑफ नेशनल एमिनेंस फ्रॉम वेरियस फील्ड। ये तो कई कमिटियों ने इसको सिफारिश किया है। और एडिशनल सेक्रेटरी या जॉइंट सेक्रेटरी टू द गवर्नमेंट ऑफ इंडिया उसमें रहेंगे। आउट ऑफ 10 मुस्लिम मेंबर्स 2 महिला अनिवार्य है। মুসলিম সম্প্রদায়ের নিজের সম্পত্তি পরিচালনা করার অধিকার রয়েছে। আজ যখন এই বিল নিয়ে লোকসভায় আলোচনা হচ্ছিল তখন বলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কি বলেছেন শুনবো। Madam, the Waqf is an institution for religious and charitable purpose. The Muslim have constitutional right to manage its own affairs in the matter of religion because Waqf property belongs to Allah. They have also the right to administer such property. The purpose of the bill is a clear breach of the right of the Muslims to perform their religious duty, to manage their religious affairs, and therefore completely in violation of Article 26 of the Constitution of India. The bill hits basic. আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ। রাজুদা, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যেখানে বলা হয় সংখ্যালঘু তোষণ করছে তৃণমূল কংগ্রেস, তাই কি এই বিলের বিরোধিতা করছেন আপনারা? দেখুন, একটা পরিষ্কার কথা আমি বলছি, সেটা হচ্ছে যে এই যে ভারতীয় জনতা পার্টি, এদের কাজটা কি আছে বলুন তো? মানুষ বিরোধী কার্যকলাপ করে এরা, মানুষ বিরোধী, গরিব বিরোধী। দেখুন, মেডিকেল ইন্স্যুরেন্সের উপরে ওরা জিএসটি বসিয়েছে। হোম লোন নিলে সেখানে জিএসটি বসাচ্ছে। আপনার মেডিসিনে মরণদায়ক যে ওষুধগুলো, সেই ওষুধগুলোর উপরে জিএসটি বসাচ্ছে। আর রাজনীতি কি নিয়ে করছে? মানুষের উপকারের কোনো কাজে লাগছে না। রাজনীতি কি নিয়ে করছে? হিন্দু, মুসলিম, রাম, রহিম আর পাকিস্তান, এর বাইরে বেরোতেই পারছে না। কখনো রাম মন্দির, কখনো রামনবমী, কখনো ওয়াকফ বিল, এগুলো মানুষের কল্যাণমূলক কোনো কাজ এরা করে না। শুধুমাত্র মুসলিম হিন্দু বিরোধী, সমস্ত মুসলমান হিন্দুর মধ্যে কি করে মারামারি লাগানো যায়, কি করে দাঙ্গা বাঁধানো যায়, কি করে অরাজকতার সৃষ্টি করা যায়, এই সমস্ত বিলগুলো গাজওয়ারি করে তাদের সংখ্যা বেশি থাকার জন্য রাজ্যসভায়, লোকসভা থেকে একটার পর একটা বিল পাস করছে। কিন্তু একটা বিল দেখি মেডিকেল ইন্স্যুরেন্স প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন, সেখানে জিএসটি বসিয়ে দিল। হেলথ ইন্স্যুরেন্সের যদি জিএসটি বসায়, এমনকি যে ওষুধ 18টা ওষুধ, জীবনদায়ী ওষুধ, সেই ওষুধটুকু বন্ধ ছাড়ে না। কেন্দ্র সরকার আছে কি জন্য? হিন্দু মুসলমান করার জন্য, ওয়াকফ বিল আনার জন্য। এখানে 2 দিন আগে ইমিগ্রেশন অ্যাক্ট, মতুয়াদের সর্বনাশকারী অ্যাক্ট, 3 কোটি মানুষের ভোটার বাতিল করে দিল ওই ইমিগ্রেশন অ্যাক্টের মাধ্যম দিয়ে। এই সমস্ত করে মতুয়াদের ভোটের বাতিল করছে, কখনো ভোট বাতিল করছে, কখনো আবার এই ওয়াকফ বিল আনছে। যে সমস্তগুলো কার্যকলাপগুলো করছে মানুষের কল্যাণে নেই, মানুষের সাথে নেই, মানুষের পাশে নেই। মানুষের বারবার আবার এই রাজ্যের, মানে যদি রাজ্য সরকারকে দেখেন, এই রাজ্যের বিজেপি নেতাদের ওপেন চ্যালেঞ্জ করে বলতে শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত টাকা আটকিয়ে দেবো। তারা 100 দিনের টাকা আটকে দিয়েছে, 100 দিনের টাকা গরিব মানুষগুলোকে কাজ করে টাকা দেয়নি, তেমনি আবাস যোজনার টাকা দেয়নি। অর্থাৎ বাংলাকে বঞ্চিত করছে, গরিব মানুষকে বঞ্চিত করছে। আর সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বিল নিয়ে এসে পারে মুসলমান হিন্দু। এক থেকে দু লাইন একটু যদি বলেন এই বিলের বিরোধিতা কেন করছে তৃণমূল কংগ্রেস, একদম সংক্ষেপে 1 থেকে 2 লাইন। দেখুন, একদম সংক্ষেপে, এই বিলটা অসাংবিধানিক বিল। সংবিধান পারমিট করে না, গাজওয়ারি ভাবে বিলটাকে পাস করেছে। নাম্বার 1, সংবিধানের 246/1 পরিষ্কার ভাবে বলা আছে জমি, বাড়ি, ফ্ল্যাট, এই সমস্ত সম্পত্তি বা ল্যান্ড, সেই ল্যান্ডটা সমস্ত রাজ্যের আওতায় আসে। যে রাজ্যের সম্পত্তি সেই রাজ্যের আওতায় আসে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটা পাওয়ার দিয়েছে রাজ্যকে, কিন্তু সেখানে সংবিধানকে ভায়োলেট করে তারা এই বিলটাকে পাস করেছে। নাম্বার 2, গণতান্ত্রিক আবার সংবিধান 26B সেখানে বলেছে যে কোনো হিন্দু বা মুসলমান উভয়। আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে যে এই বিল সম্পূর্ণভাবে অসাংবিধানিক, তাই বিরোধীরা ইন্ডিজোট এই বিলের বিরোধীরা এই বিলের বিরোধিতা করছেন। যদিও অন্যদিকে আমরা
আমরা দেখি তাহলে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিরোধীদের দিকে তোপ দেখেছেন, তিনি তোপ দেখে বলেছেন অন্যের জমি এভাবে দান করা যায় না। কারণ যেখানে দেখা গিয়েছে বা যে অভিযোগ উঠেছে অন্যের জমি তারা জোর করে কেড়ে নিত এবং কেড়ে নিয়েই সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত, ওয়াকফ সম্পত্তি হয়ে যেত। তাই এই নতুন বিল, সংশোধনী বিল আনার প্রয়োজনীয়তা মনে করেছে কেন্দ্রীয় সরকার। আজকের মতো নেশন টাইম এখানেই শেষ করতে হচ্ছে। তবে আমার সঙ্গে যারা ছিলেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ, বিজেপি মুখপাত্র আলী হোসেন, কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবর জানার জন্য দেখতে থাকুন নিউজ টাইম। দেখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।